শৃঙ্খলা বাহিনীর কথা আমি শুনছি যে সকল পুলিশ যারা কি পজিশনে বসছেন বা প্রশাসক যারা হয়েছেন, কারেক্ট মি ইফ আই এম রং, তারা সবাই বিএনপির পছন্দের বিএনপির লোক। আমি জানি না আপনি কোথা থেকে শুনেছেন, বাট আমার মনে হয় না এটার ভিতর সত্যতা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি আবার আপনার কাছে। বিএনপি যদি বিএনপি লোকে হতো তাহলে তো বিএনপি সারাক্ষণই বলতো যে ঠিক আছে আমরা যেভাবে চাই সেভাবে হয়, তা হচ্ছে না। এটা তো মুখে বলতেছে না, অন্তরে বলতেছে বলে মনে হচ্ছে আমার। যাই হোক, আমরা গত 16 বছর সবচেয়ে মজলুম দল, বিচারিতার দল আমরা না। না এই অভিযোগটা কারণ না, এটা আমি মজলুম দল সেটা আমি মানি। সবচেয়ে মজলুম দল আপনারা নাকি জামাতে ইসলামী? আপনারা জামাতে ইসলামী। আপনারা সবচেয়ে বড় দল মানে, কিন্তু সবচেয়ে বড় দল মানে সবচেয়ে বেশি সমর্থক বা রাজপথে সবচেয়ে বেশি মানুষ, তাই না? সবচেয়ে বেশি মামলার শিকার, হামলার শিকার, গুমের শিকার, শহীদের শিকার। একটু আগে দেখলাম নাসির পাটোয়ারি ভাই বললেন যে রক্তের উপর দাঁড়িয়ে অনেক মানুষ এখানে জীবন দিয়েছেন। আমি ওনাকে বিনয়ের সাথে প্রশ্ন করতে পারি, সবচেয়ে বেশি জীবন কারা দিয়েছেন? আমাদের দল। সবচেয়ে বেশি হামলার শিকার কারা হয়েছেন এই গণ অভ্যুত্থানে? আমাদের দল। সবচেয়ে বেশি সমর্থক নেতা কর্মী কাদের নেমে এসেছেন? আচ্ছা, আমার মনে হয় হ্যাঁ অবশ্যই হ্যাঁ নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা, কারো উপরে একদম বিচার করে ফেলা, চল দেখা আসি, এইটার মধ্যে এটা শেষ করে দেই, এগুলো আপনারা শুরু করছিলেন আসলে, বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল, আপনাদের সমর্থন ছিল। এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা? মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে, তখন আমরা এটা কি প্রমাণ করলাম? ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা, কি প্রমাণ করলাম? প্রথমত হলো এই গণঅভ্যুত্থানটা হওয়ার পরে এখানে কিন্তু সংঘবদ্ধ কোনো একটা গঠিত রাজনৈতিক দল কিন্তু গণঅভ্যুত্থান যে করে নাই, ফলত একটা যে যেখানে পারে নিজের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে, এবং পুরো জিনিসটাকে কিন্তু আমাদের গণঅভ্যুত্থানের পরে কন্টেইন করাটা আমরা করেছি। এবং এটা যতটুকু এখন স্টেবল পজিশনে মানে এসেছে, প্রায় আমাদের মাঠে 176টা মুভমেন্টের ওইখানে গিয়ে আমাদের কাজ করতে হয়েছে, এবং আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সর্বটুকু আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খল না ঘটে এবং এই ডিসঅর্গানাইজ ফোর্সটা একটা অর্গানাইজিং। এবং এটার জন্য কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম, এনসিপি গঠন করেছি, এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এইভাবে কোনো কিছু না। আর দ্বিতীয়ত যে বিষয়টা, এটা তো খুবই নিন্দনীয় কাজ যে ঘটনাটা ঘটেছে, এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন, আমরা বারবার বলে থাকি যদি আমরা বিএনপি এনসিপির এই মেজারমেন্টের মধ্যে থাকি, কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে, আমাদের দেশের যে পলিটিক্যাল কালচারের জায়গাটা থেকে মব জায়গাটা, এটা কিন্তু আগেও ছিল। আগেও বয়কট সেশন এসেছে, বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হামলা হয়েছে এবং বিভিন্ন সময় কাজগুলো হয়েছে, কিন্তু আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলা বন্ধ করব কিনা, এটা আমাদের সামনে সুযোগটা এসেছে। তো বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে, আপনি আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না, তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথেও হলো জড়িয়ে যাচ্ছে। এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলোতে হলো এগিয়ে আসতে হবে, এবং এটা যেটা ছাত্র দলের উদাহরণটা এসেছে খুব ভালো, এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম, এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোনো প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে। এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল, অনেকেই সেখানে গিয়েছিল, আমি নিজেই সেখানে যোগাযোগ করে গিয়েছি, এবং আমি তাদেরকে বলেছিলাম যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি, কারণ যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, সেটা আইন আছে, আদালত আছে, এবং আপনি সেখানে বলতে পারেন, কিন্তু এই ভিত্তিতে করা উচিত না। ফলে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুক, যে কোনো দলে আসুক, একই সিস্টেম চলতে থাকবে। এক নাম্বার। দুই নাম্বার জিনিসটা হলো, হ্যাঁ যেটা 2 নম্বর হলো অর্থ বিলের যে বিষয়টা আপনি আমাকে সংশোধনী দিয়েছিলেন, আমার মনে হয় আপনারা আরেকটু রিভিউ করবেন, সেখানে কর আরোপ এবং আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি আপনাকে পড়ে শোনাতে পারি অর্থ বিলের মধ্যে কি কি ইনক্লুডেড। অর্থ বিলের বাইরে আসলে সরকারের কোনো ব্যয় সম্ভব না, অর্থ বিলের সরকারের কোনো ব্যয় সম্ভব না। ব্যয়ের ক্ষেত্রে যেটা হলো আমরা কর আরোপ থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলোতে, সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সৃষ্টি হোক বা নিজের স্বার্থের জন্য কেউ ফ্লোর ক্রস করুক, কিন্তু হলো স্বাধীনতার জন্য যে নিজের ভিউজ গুলা প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম। মানে আপনারা অর্থ বিলের ব্যাপার, তো আমি আবার বলি, সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিল হইতে বাধ্য, কারণ সেটার সাথে টাকা পয়সা সব, মানে আপনি টেকনিক্যালি আমি বলি, আপনি এটা ছাপায় আনবেন তো তখনই এটার সাথে টাকা পয়সা ইনভলভ হয়ে যাবে। আপনি অর্থ বিল ছাড়া সরকার কোনো বিল করতে পারবে না, সবই অর্থ বিল করতে পারবে না, সবই অর্থ বিল। একটা হাউস অ্যালাউন্স থাকে, হ্যাঁ, যখন আপনি বলেন অর্থ বিল করতে পারবে না, তখন হচ্ছে আসলে প্র্যাকটিক্যালি কিছু করতে পারবে না আর কি, মানে প্র্যাকটিক্যালি কিন্তু হলো তার ভিউজ গুলা এখন যেটা হয় আমাদের মানে দাঁড়ায় থেকে আপনাকে একটু নিন্দামন্দ করতে পারবে যে আমাদের মন্ত্রী নাসিরুদ্দিন পাটোয়ারি এটা ভালো কাজ করে না, এগুলি বলতে হবে, তাই তো?
সেটা তো প্রধানমন্ত্রীর যে দলীয় ফোরামের বাইরে উনি যাইতে পারবে কিনা, সেখানে আমরা মনে করি স্বাধীনতা থাকবে। এবং এটার কোনো যদি অর্থ বিল আসে সবকিছু হয়, সেখানে হলো তার সমালোচনা করা যায়, যেটা এখন নাই। আমরা সেই মনে করি সেই সুযোগটা হলো ভবিষ্যতে থাকা উচিত। আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখাতে আপনারা যে কথাটা বলেছিলেন, যে এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কেউ হোক না কেন, ডক্টর ইউনূস সাহেব এখনো আছেন। ভবিষ্যতে যদি আমরা সংস্কৃতির ক্ষেত্রে চেঞ্জ না করতে পারি, আমরা কোন দল, যে দলই বাংলাদেশে যত সুন্দর দল নিয়ে আসুক, জনগণের সামগ্রিক জায়গা থেকে পরিবর্তন করতে হবে। আর আপনি যে নিউজগুলোর কথা বলেছেন, আমিও প্র্যাকটিক্যালি গ্রামে দিয়ে গিয়ে দেখেছি, সামাজিক ভাবে আমাদের অনেক পরিবর্তন করতে হবে। আপনাদের নিউজগুলি তো বলি নাই, আপনাদের নিউজগুলি কি একটু বলবো? আপনাদের নিউজগুলি কিন্তু হচ্ছে যে আরো মারাত্মক। আপনারা টেলিফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সরায় দেন যে আপনার এখানে নিয়োগের জায়গা থেকে এটা করতে হবে। আপনারা প্রায় প্রতিটা উপজেলা এবং জেলা সরকারি কর্মকর্তাদের অফিসে এই যে ধরেন ছোটখাটো যে কোনো নিয়োগ এগুলির পাইলেই আপনারা ঝাঁপায় পড়েন। আপনারা প্রতিটা থানায় ফোন করেন, ফোন করে করে বলেন আমি সমন্বয় কমুক। হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অত বড় সমন্বয় ফোন করে না, কিন্তু এগুলি করে, কিন্তু এগুলিও কিন্তু আমরা পড়ি। এখানে অনেকগুলা ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার, আমরা অস্বীকার করতেছি না। কিন্তু আপনি চিন্তা করেন, যখন হলো প্রথমে মুভমেন্টটা হলো 158 জনের সমন্বয়ক ছিল, প্রথমে এটা পুরো দেশে কিন্তু এটা বিস্তৃত ছিল না। এখন সিলেটের একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ওয়ার্ডে যিনি মুভমেন্টটা করেছেন, এবং উনিও কিন্তু এখানে সমন্বয়কটা পরিচয় দিচ্ছেন। আমরা এই বিষয়টা শৃঙ্খলার মধ্যে আনার জন্যই কিন্তু পরবর্তীতে বলেছে পুরো বাংলাদেশে আমাদের সময় নাই। আমরা একটা ওয়ান লাস্ট কোশ্চেন ইচ আমার একটু করতে হবে। আমি একটু প্রথমে ডক্টর মাহাদির কাছে আসছি, তারপরে শেষ আবার আপনার কাছে আসবো। ডক্টর মাহাদি, আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরি, হাইপোথিসিস দিয়ে যেহেতু শুরু করছিলাম, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিয়ে শুরু করি, যে যেমন ধরেন ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন দিলেন না, এবার একটু প্র্যাকটিক্যাল করলে ভালো হয়। আচ্ছা, ধরেন ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন দিলেন না, জুনেও ইলেকশন দিলেন না, বিএনপি কি করবে সেই ক্ষেত্রে? মানে সর্বাত্মক আন্দোলন, এই সরকারকে মানে আবার একটা সরকার হটাও আন্দোলন বিএনপি করতে হবে নাকি বিএনপি একটু সবর করবে যে ঠিক আছে জুনে দেয় নাই, জানুয়ারিতে দেয় নাই, দিবে নাই কোন এক সময়? দেখুন, এই সরকারটা এসেছে বিএনপির 16 বছরের সুদীর্ঘ আন্দোলন, যে আমরা একটা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার চাই, যেটা হবে দল নিরপেক্ষ, সেটারই প্রতিফলন। এবং গণ অভ্যুত্থানে আমরা দেখেছি বিএনপি সর্বশক্তি দিয়ে এই সরকার প্রতিষ্ঠার পেছনে কাজ করেছে, এবং বিএনপির কারণে কিন্তু এটা সর্বদলীয় সরকার না হয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন, এই সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা, এই সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। সুতরাং আমরা সর্বাঙ্গীনভাবে ওনাদেরকে সহযোগিতা করব, ওনাদের যেখানে ভুল আছে সেটা ওনাদেরকে ধরিয়ে দিব। আজকে আমরা যা দেখছি, নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করে ফেলা হচ্ছে, যেটা একেবারে অনাকাঙ্ক্ষিত। আমি একটা কথা এখানে বলতে চাই, যে সংস্কার বলতে কিন্তু শুধুমাত্র কেতাবি বা তাত্ত্বিক কোনো কিছু না। সংস্কার বলতে সব সংস্কার মেনে নেন, 1 মাস লাগবে সাইন করতে, ইলেকশনের পথে আর কোনো বাধা থাকবে না। দেখুন, বলেন সব সংস্কার মানছি, সংবিধান, আচ্ছা আপনি মানবেন সংবিধানে যেমন ধরেন একটা দেশের নাম পরিবর্তন করা, নাম পরিবর্তন, এগুলি মানবো না, তাহলে মানবেন কি হবে? যেমন আপনি জানেন, আপনাদের নলেজে, দুইবার প্রধানমন্ত্রী মানবো, 4 বছর ধরে মারবো এগুলা, ওই ডাইরেক্ট ওই বিপক্ষ হইলে ওগুলি 3-4টা মানে। নর্থ কোরিয়ার মতন বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচারী দেশ, তার অফিশিয়াল নাম কি জানেন? অফিশিয়াল নাম হচ্ছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া। রাইট, জানি আমি, ডিপিআর। তাহলে বাংলাদেশের আপনার নামের পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী না জনগণতন্ত্রী, এগুলো তো ম্যাটার করে না খুব বেশি। আমাদের মনে হয় সংবিধানে পরিবর্তন, আমার শিক্ষক আলী রিয়াজ স্যারকে প্রফেসর ইউনূস একটা দায়িত্ব দিয়েছেন, তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করতে গিয়ে অনেক বিস্তারিত একটা মানে পরিধি সীমানা দেখিয়েছেন। তো মানা না মানা জনগণের উপরেই আসলে না, আমরা যেই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে কোনো দ্বিমত থাকা উচিত না, যে একটা লোক যাতে এককভাবে ক্ষমতা জায়গায় না দাঁড়ায় থাকে। ওই দেখেন মাহাদি, আমি আপনি সহ দর্শকরা পাটোয়ারি কিছু হইলে, আমরা কিছু বললে আমার অনুষ্ঠান থেকে আমি হাসি, কিছু হইলে মানে আমি যতবার একটা এরকম প্রশ্ন তুলতাম, আমাকে বলতো আপনি বিকল্প দেখান। তো এই বিকল্প দেখানোর জায়গায় কি আমরা আবার যাইতে চাই পাটোয়ারি? সরি, মানে আমি একটু অ্যাড করতে চাই। আচ্ছা ডক্টর, আমি শেষ কথাটা বলে নিই, সরি, সেটা আপনি বলেন। যে কোনো সংস্কারের মৌলিক ভিত্তি 3টা জিনিস, তার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন বা গণ আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করতে হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং অবশ্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন হবে। এটাই সংস্কারের মৌলিক ভিত্তি। আর সংস্কার বলতে আমরা শুধুমাত্র যারা ক্ষমতায় থাকবে তাদের পাশাপাশি
যারা বিরোধী দলে থাকবেন ওনাদের ব্যাপারটা পরিচালনা করতে হবে, ওনারাও যেন দায়িত্বশীল হন। আপনি ভালো ছাত্র, আপনি একটা সুন্দর উত্তর দিয়েছেন, 10-এ 10 পেয়েছেন। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যাই। আপনার তাত্ত্বিক ব্যাখ্যা আমাদের খুব ভালো লেগেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি 1 মিনিট, আমরা ঈদের সময় এনসিপি লোকদেরকে না, আপনি শুধু আমার স্পেসিফিক প্রশ্নের জবাব দেন, কারণ এটা আমার একটা মানে আমি আমার টাইম ম্যানেজমেন্ট খারাপ, সেজন্য আমি একদম লেট করে ফেলছি। যে এনসিপি সদস্যরা বিভিন্ন সময় লোকজনের কাছে গেছেন, আপনারা কি নির্বাচন করার ক্ষেত্রে বিএনপির একটু নক করতেছেন, জামাত একটু নক করতেছেন, কার সাথে জোট ভাববেন সেরকম ভাবতেছেন, নাকি আলাদা আলাদা নির্বাচন করবেন? এই ব্যাপারে আপনাদের কোনো ভাবনা হয়েছে? না, এটা একদমই আমরা আমাদের জায়গা থেকে একটু সাংগঠনিক শক্তি বৃদ্ধি করি, তারপরে পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবে যে কোন দিকে যাবে। তো এটাতে আমি কোনো একদম ওপেন উত্তর দিতে চাই, আমরা কোনো স্ট্র্যাটেজিক উত্তর দিতে চাই না। 1 নম্বর। 2 নম্বর জিনিস হলো, কিছু পূর্বে কোশ্চেন করেছিলেন যে যেটা মাহাদি ভাই বললো, গত 15 বছরে বিএনপি একমাত্র যদি বলে আন্দোলন করে, তাহলে অধিকাংশ জনগণকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এটাতে। কারণ আমি বিএনপি কিন্তু 15 বছর ভাই বিএনপি নাম ধরে আন্দোলন করছে, ওই মানে ক্রোড়পত্রের মধ্যে এক লেখা বা ধরেন ছাত্রলীগের বিশিষ্ট কর্মী ঘোষণা দিয়ে ওরা কিন্তু এগুলি করতে পারে নাই, ওরা রাস্তায় দাঁড়ায় বিএনপি নাম লয়ে আন্দোলন করতে হয়েছে। আমি বিনয়ের সুরে মাহাদি আমিন ভাইকে জিজ্ঞেস করতে চাই যে গত 15 বছরে যে মানুষগুলা গুম হয়েছিল, খুন হয়েছিল, আপনি কি এই গত 7-8 মাসে একটু তাদের বিচার প্রক্রিয়ার জন্য যে মানুষগুলো যাতে তাদের বিচারটা হয় একবার একটা প্রশ্নটা তুলেছে? আমার মনে প্রতিবারই মানে, এবং আমি নিজেই শুনছি যে ওরা তোলে। আমি নাসির ভাই আপনাকে অনুরোধ করব, আমি অনুরোধ করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি তারেক সাহেবের পক্ষে শুনছি, বেশ কয়েকবারই উনি এটা বারবার বলেছি, শুনেছেন। কিন্তু আর আমরা এইজন্যই এখনো লুনা আপু বিভিন্ন জায়গায় কান্না করে তো যাচ্ছে, ইলিয়াস ভাইয়ের থেকে শুরু করে আমরা জিনিসগুলোকে ধারণ করি। এবং আমি আপনাকে একটু বিনয়ের সুরে বলতে চাই, যখন হলো গত 2013 সালের পরে আমি ইন্টার পাস করেছিলাম, আমাকে পুরো রাত রিমান্ডে নিয়ে উপরে মাথা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে উপরে পা দিয়ে পিটাইছে, তখন কিন্তু আমি বিএনপি করতাম না। তো আমি সেখানে দেখছিলাম ক্লাস 7 এর বাচ্চা ছিল, অসংখ্য মানুষ যারা কোনো দলই করে না। এগুলি বিচার মানে আমাদের সময় আর নাই, আপনারা এগুলি বিচার চান, বিএনপি এগুলি বিচার চায়। আমার ধারণা বিএনপি এবং এনসিপির মধ্যে আসলে যতটা পার্থক্য আছে ততটা তাত্ত্বিকই পার্থক্য আছে। ভোটের মাঠে আপনারা নিশ্চয়ই যেটি আমরা তো একই এমনি, কিন্তু আমরা একই জায়গায়, হ্যাঁ, তাত্ত্বিক পার্থক্য আছে। এবং আপনারাও নিশ্চয়ই আপনাদের মানে যেটাকে বলা হচ্ছে যে ইশতেহার, সেই ইশতেহার নিয়ে আমাদের সামনে আসবেন। আমরা একটা জমজমাট একটা নির্বাচন দেখবো, একটা ভোটের উৎসব দেখবো, যেটা 17 বছর ধরে সম্ভব হয় নাই। জি, 30 জন প্রার্থীর নামও ঘোষণা করেছেন, এর জন্য কংগ্রাচুলেশন। এটা না আমি এটা ক্লিয়ার করি, এটা আপনারা পত্রিকা মারফত জেনেছেন, কিন্তু আমরা এটা এখনো দলীয়ভাবে ঘোষণা দেই। যখন আপনারা নিশ্চয়ই দলীয়ভাবে ঘোষণা দিবেন, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ডক্টর নিবন্ধনের পর ইনশাআল্লাহ আমরা দেখব। আপনাদের অনেক ইনশাআল্লাহ আমরা অনেক প্রাণবন্ত একটা আলোচনা শুনলাম। আমরা দর্শকদের কাছে বিদায় নিতে চাই। ধন্যবাদ সকলকে।